প্রিয় ভাই ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা কোষের তড়িৎচালক বল মানে ইএমএফ গণনা করে এসেছিলাম, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এই কোষের তড়িৎচালক বল গণনার ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখে এসেছিলাম যে প্রমাণ তড়িৎচালক বল বা শক্তি যখন হিসাব করা হয় অর্থাৎ ই নট সেল, এই ই নট সেল ইজ ইকুয়ালস টু ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব। এটা ছিল আমাদের সূত্র। এছাড়াও আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। তো তোমরা যে কোনো সূত্রই ব্যবহার করতে পারো, দুটোই সঠিক। কিন্তু আমি আমার ভিডিওগুলোতে বা স্লাইডগুলোতে আধুনিক যে সূত্রটা অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব এটা ব্যবহার করছি। তো চলো আজকে আর দেরি না করে শুরু করা যাক আরও কিছু ইএমএফ গণনা। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। তাহলে প্রথমেই আমরা কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেনটাতে বলা হচ্ছে যে আয়রন থেকে অর্থাৎ Fe থেকে Fe2+ মানে ফেরাস হচ্ছে এবং অ্যালুমিনিয়াম 3+ মানে অ্যালুমিনিয়াম আয়ন থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে। এটা হচ্ছে আমাদের কোষকে উপস্থাপন করা অলরেডি আমরা শিখে এসেছি। আর কি আছে এখানে? আর আছে এখানে জারণ মান দেয়া, অর্থাৎ আয়রনের জারণ মান OX দেখে আমরা বুঝবো যে এটা জারণ মান, আর E0 মানে হচ্ছে প্রমাণ জারণ মান বা প্রমাণ জারণ বিভব। সেটা কত? +0.44 ভোল্ট এবং অ্যালুমিনিয়ামের জারণ বিভব +1.66 ভোল্ট। এবার এই ম্যাথটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের পূর্বের পূর্বের সূত্রটা কি? পূর্বের সূত্রটাকে ডিরেক্ট আমরা এভাবে লিখে দিচ্ছি। তো তুমি চাইলে শুরুতে যদি লিখতে অসুবিধা হয় প্রথমে তুমি সূত্রটা লিখে নেবে। সূত্রটা কি? যে E0 সেল, এরপরে E0 ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস E0 অ্যানোডের জারণ বিভব। ওকে, তো এতে করে তোমার ক্যাথোড এবং অ্যানোড আইডেন্টিফাই করতে সুবিধা হবে। প্রথমেই ক্যাথোডে আসছি। ক্যাথোডের বিজারণ বিভবের কথা বলা হয়েছে। তো ক্যাথোড এখানে কে? কোষের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে ক্যাথোড হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম অংশটা। এবার এই ক্যাথোডের ক্ষেত্রে তার কি দেয়া আছে একটু খেয়াল করে দেখি। তার এখানে জারণ বিভবটা দেয়া আছে। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে? আমাদেরকে এর বিজারণ বিভবটা দেখতে হবে। সেটা কি? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে -1.66, এরপরে সূত্রের মাইনাস। তারপরে অ্যানোডটা হচ্ছে আমাদের এখানে আয়রনেরও কি দেয়া আছে এখানে? প্রমাণ জারণ বিভব দেয়া আছে, তার মানে এটাকেও চিহ্ন চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ বিজারণ বিভব বানাতে হবে -0.44। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ, এটাই আমরা করেছি। একটু দেখি, -1.66 এরপরে -0.44। এবার এর ভ্যালুটা আসছে -1.22 ভোল্ট। তাহলে এই ভোল্টেজটা প্রমাণ জারণ বিভবটা থেকে হিসাব নিকাশ করে আমরা পেলাম কি? কোষের তড়িৎচালক বল, যেটা হচ্ছে কি নেগেটিভ -1.22। এখানে E0 সেল ঋণাত্মক, তার মানে বর্তনীটা আসলে উল্টা করে সংযোগ দেওয়া হয়েছে। তার মানে অ্যানোড যে হতো সে ক্যাথোড হবে, যে ক্যাথোড আছে সে অ্যানোড হবে। এটা তো এরকম প্লাস এবং মাইনাস যে কোনো ভ্যালুই চলে আসতে পারে আমাদের E0 সেলের মান। তো আমি কিভাবে বুঝবো কোনটা কি আসলে, বা প্লাস হলে কি কি ইন্ডিকেট করে বা মাইনাস হলে কি কি ইন্ডিকেট করে? তো ভাইয়া একটা সামারি দেখাচ্ছি, সেটা হচ্ছে কোষ বিভব যদি ধনাত্মক আসলে কি কি বিক্রিয়াটা সম্ভব এটা ধরে নিতে হবে। যে আমার E0 সেল পজিটিভ এসেছে, তার মানে হচ্ছে বিক্রিয়াটা সম্ভব, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। এবং আরও কি সম্ভব? কোষটা যেটা আমি লিখছি ওই বিক্রিয়া থেকে, সেই কোষটাও সম্ভব এবং স্বতঃস্ফূর্ত, এটাও মাথায় রাখতে হবে। এরপরে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোড সুরক্ষিত থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমাদেরকে মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে E0 সেল যখন পজিটিভ চলে আসলো তার মানে হচ্ছে কি? কোষটা সম্ভব এবং বিক্রিয়াটা সম্ভব। তার মানে আমরা নর্মালি গ্যালভানিক কোষ বা ড্যানিয়েল কোষের যেই তার সূত্রগুলো পড়ে এসেছিলাম, যার ক্রিয়া কৌশলটা পড়ে এসেছিলাম, সেটা অনুযায়ী সে কাজ করবে। সেই ক্রিয়া কৌশলে কি ছিল মনে পড়ে? যে জিঙ্ক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে আসে জিঙ্ক আয়নগুলো, আর ডান দিকে কপার 2+ কপার দণ্ডে গিয়ে গিয়ে জমা হয়। এটা ছিল আমাদের কনসেপ্টটা বা ক্রিয়া কৌশলটা। তো এখানেও ঘটনাটা তাই, যে অ্যানোড এখানে ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোড এখানে সুরক্ষিত থাকবে। এই কথাটা একটু ভালোভাবে মনে রাখি, এটার সাথে পরের পয়েন্টটা রিলেটেড। অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখা যাবে না, কিন্তু ক্যাথোডের পাত্রে অ্যানোডের দ্রবণ রাখা যাবে। একটু খেয়াল করে দেখি, আমাদের ওই ফিগারটা আঁকলে একটু সুবিধা হয় বুঝতে, যে এখানে সচ্ছিদ্র পদ্মা ছিল, এখানে ছিল জিঙ্ক দণ্ড, এখানে ছিল কপার দণ্ড। ঠিক আছে,
তাহলে এটা ছিল জিঙ্ক আর এটা ছিল হচ্ছে কপার। এবার তোমাকে বলা হচ্ছে যে অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখা যাবে না। একটু আগে তুমি বলে আসলে যে যখন আমার ইনট সেলটা পজিটিভ হবে, ধনাত্মক মান আসবে, তখন অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, তার মানে তোমার জিঙ্কটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে দ্রবণে চলে আসবে। এবার এই জিঙ্কটা দিয়ে আমি যদি একটা পাত্র বানাতাম, ধরো এটা জিঙ্কের তৈরি একটা পাত্র, এবার এই পাত্রটা তুমি জানো যে এটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, তখন কি তুমি এই পাত্রে কোনো দ্রবণ রাখতে? যদি এটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় তখন কি হবে? দ্রবণটা পাত্রে থাকবে নাকি পাত্র দিয়ে চুয়ে চুয়ে এপাশে চলে আসবে, পড়ে যাবে? তার মানে ইনট সেল পজিটিভ আসলে অ্যানোড যেহেতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেহেতু অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ বা কোনো দ্রবণই রাখা যাবে না। কিন্তু ক্যাথোডের পাত্রে অ্যানোডের দ্রবণ রাখা যাবে। এটা কেন? কারণ ইনট সেল পজিটিভ আসা মানে এই দণ্ডে কি আরও কপার যুক্ত হবে, দ্রবণ থেকে কপার 2+ এই দণ্ডে গিয়ে যুক্ত হবে কপার হিসেবে। তার মানে ক্যাথোড দিয়ে আমি যদি কোনো একটা পাত্র বানাই, সেই পাত্রটা কি হবে? এখানে ক্যাথোডটা কপার, সেই পাত্রটা কি হবে? সেই পাত্রটা সুরক্ষিত থাকবে তুমি বলছো। এখন সুরক্ষিত পাত্রে কি আমরা যে কোনো দ্রবণ চাইলে ইচ্ছা মতন রাখতে পারি, সেটা কি আর চুয়ে চুয়ে পড়ার কোনো সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নেই, কারণ আমার পাত্রটা কি থাকছে? পাত্রটা সুরক্ষিত থাকছে। তো কোষ বিভব ধনাত্মক আসলে তাহলে আমরা এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবো, ঠিক আছে? এবং এই কনসেপ্টটা আমাদের পাত্র নির্বাচনে কাজে লাগবে। তাহলে এখানে ইএমএফ এর আরেকটা ম্যাথ দিয়েছি ভাইয়া, সেটা হচ্ছে কোশ্চেনে দেখতে পাচ্ছি দুটো তড়িৎদ্বার দেয়া আছে, এখানে কোনো কোষ দেয়া নেই, কোনো কোষ বিক্রিয়া নেই, এখানে দুটো ইলেকট্রোড বা তড়িৎদ্বার দেয়া, একটা হচ্ছে কি ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম, আর একটা হচ্ছে কপার 2+ থেকে কপার। তাহলে এবার এদেরকে নিয়ে আমরা একটু দেখব। ইলেকট্রোড দুটোর সমন্বয়ে গঠিত কোষটি লিখে দেখাও। ওকে, কোষ বিক্রিয়া লিখো এবং কোষ বিভব হিসাব করো, সব কিছুই জানতে চাওয়া হচ্ছে এই কোশ্চেনে। এবার প্রথমে আমাদের দুটো ডাটা দেওয়া আছে, একটা হচ্ছে কি ক্যাডমিয়াম 2+ ক্যাডমিয়াম, তার মানে এখানে যেই বিভবটা, এটা কি বিভব? কোশ্চেন দেখে আমাদেরকে বলতে জানতে হবে এটা প্রমাণ জারণ বিভব নাকি প্রমাণ বিজারণ বিভব। ভাইয়া গত ভিডিও ক্লাসে শিখে এসেছিলাম যে জারণে কি ঘটনা ঘটে এবং বিজারণে কি ঘটনা ঘটে, সবার কি মনে পড়ে? জারণে পরমাণু থেকে বা পদার্থটা থেকে আয়ন হয়, আর বিজারণে কি আয়ন থেকে পদার্থটা বা পরমাণুটা হয়। এখানে কোনটা থেকে কোনটা হচ্ছে একটু খেয়াল করি, আয়ন থেকে পরমাণু হচ্ছে, তার মানে এটা কি বিভব? যদি এভাবেও চিন্তা করি আমরা, ক্যাডমিয়াম দুটো ইলেকট্রন গ্রহণ করে ক্যাডমিয়াম পরমাণু বানাচ্ছে, তার মানে ক্যাডমিয়াম 2+ ক্যাডমিয়াম, এই অংশটা কি ইন্ডিকেট করছে? এই অংশটা বিজারণ ইন্ডিকেট করছে। ওকে, তাহলে এখানে -0.40 ভোল্ট যেটা, সেটা হচ্ছে বিজারণ বিভব ক্যাডমিয়ামের। তার পরের লাইনেও কপার 2+ থেকে কপার, সেটা কত? 0.337 ভোল্ট। এই ভ্যালুটাও কি, যেহেতু কপার 2+ থেকে কপার হয়েছে, তার মানে এটাও হচ্ছে বিজারণ বিভব। আমাদের কাছে দুটো বিজারণ বিভব দেয়া আছে। এবার কোষটা আমাদেরকে লিখে দেখাতে বলছে, তাহলে কোষ বানাতে গেলে আমি কাকে অ্যানোড ধরবো কাকে ক্যাথোড ধরবো মনে পড়ে? ভাইয়া বলে এসেছিলাম যে কোষ বানানোর ক্ষেত্রে যার প্রমাণ জারণ বিভবটার মান বেশি তাকে আমি ধরবো অ্যানোড আর অপরটিকে ধরবো ক্যাথোড। তাহলে বিজারণ বিভব থেকে আমরা জারণ বিভবটা দেখি, এটা হচ্ছে ক্যাডমিয়ামের জারণ বিভব। তাহলে ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম প্লাস, একটু খেয়াল করে দেখো সিডি+, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা বিজারণ ইন্ডিকেট করছিল, বিজারণ বিভব, আর এটা জারণ বিভব ইন্ডিকেট করবে। এবং দেখো চিহ্নটাও চেঞ্জ হয়ে গেছে, +0.40 ভোল্ট। অনুরূপভাবে কপারের জারণ বিভবটাও আমরা দেখতে পাচ্ছি চিহ্ন চেঞ্জ হয়ে গিয়ে -0.337 ভোল্ট হয়েছে। তাহলে এবার বলো কোনটা মান এবং চিহ্নের দিক থেকে বড়? উপরেরটা, মানে 0.40 ভোল্ট, তার মানে ক্যাডমিয়াম এখানে অ্যানোড হিসাবে আছে এবং কপার আছে ক্যাথোড হিসাবে। ওকে, আমরা লিখবো যে ক্যাডমিয়ামের যেহেতু জারণ বিভব বেশি, সুতরাং ক্যাডমিয়াম এখানে অ্যানোড হিসেবে ক্রিয়াশীল। তাহলে আমার কোষটা হচ্ছে এটা। এবং কোষ উপস্থাপনের ক্ষেত্রে খেয়াল করে দেখব কি, প্রথমটা অ্যানোড উপস্থাপন মানে জারণ অবস্থা, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম আয়ন, লবণ সেতু। এরপরে ক্যাথোড উপস্থাপন, আয়ন থেকে পরমাণু। বোঝা গেছে? ওকে, তাহলে কোষ গেল। এবার কোষ বিক্রিয়াও তাহলে আমরা দেখাতে পারবো। তাহলে কোষ বিক্রিয়ায় প্রথমে আসছে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, ক্যাডমিয়াম থেকে দুটো ইলেকট্রন বাদ গিয়ে ক্যাডমিয়াম 2+। এরপরে আসছে ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে? কোষের দিকে একটু তাকাই, কোষের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে ক্যাথোডে কে আছে? কপার 2+। তাহলে
এখানে প্লাসটা আসেনি, একটু খেয়াল করি। তাহলে কপার 2 প্লাস দুটো ইলেকট্রন যোগ করে কিসে পরিণত হচ্ছে? কপার পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে আমার সার্বিক কোষ বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে? আমার সার্বিক কোষ বিক্রিয়াটা দাঁড়াচ্ছে এটা, ইলেকট্রন দুটো কাটাকাটি চলে যাচ্ছে, এবং যেহেতু এখানে দুটো ইলেকট্রন গ্রহণ দুটো ইলেকট্রনের সংযোজনই ঘটছে, তাহলে সমতাকরণের দরকার নেই। যদি এখানে সমতাকরণ না হতো, মানে সমতাকরণ না থাকতো, এখানে দুটো ইলেকট্রন বাদ যাচ্ছে, এখানে একটা যোগ হচ্ছে, তাহলে কি করতাম? নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দিতাম। এর আগে আমরা দেখিয়ে এসেছি এরকম জিনিস। তাহলে কোষ বিক্রিয়ায় কে কে থাকছে? ক্যাডমিয়াম, কপার 2 প্লাস বিক্রিয়ক হিসেবে, আর উৎপাদে ক্যাডমিয়াম 2 প্লাস এবং কপার। এরপরে শেষ কাজটা বাকি। শেষ কাজটা কি? কোষ বিভবও আমাকে হিসাব করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু এখন জানি যে কোষটা কি, কোষটা আমরা জানি এখন, এবং এই কোষের প্রেক্ষিতে আমাদেরকে কাঙ্ক্ষিত যেই বিজারণ বিভবগুলো সেগুলো দেয়া আছে, তার মানে কি আমরা ডিরেক্টলি সূত্রটা অ্যাপ্লাই করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি বিভব নির্ণয়ের ক্ষেত্রে। সূত্রটা দেখা যাচ্ছে না, একটু এই অংশটা মুছে দিই। তাহলে সূত্রটা হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব। তাহলে আমাকে এবার মানটা বসিয়ে দিতে হবে। এখানে ক্যাথোডকে কোষে তাকাবো, ক্যাথোড হচ্ছে কপার, কপারের বিজারণ বিভব কত? 0.337 ভোল্ট। আর অ্যানোডকে আছে, অ্যানোড আছে এখানে কোষ অনুযায়ী ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামের বিজারণ বিভবটা কত? -0.40। তাহলে আমরা মান বসাই, ক্যাথোডের বিজারণ বিভব 0.337 মাইনাস, এটা সূত্রের মাইনাস, এরপরে অ্যানোডের বিজারণ বিভব, অ্যানোডের বিজারণ বিভব হচ্ছে -0.40। মান বসানোর পরে আমরা ভ্যালুটা পাচ্ছি কত? +0.737 ভোল্ট। তাহলে এখানে কোষ বিভবটা আসছে পজিটিভ, এবং কোষ বিভবটা পজিটিভ আসা মানে তোমাকে পাশাপাশি একটু আগে যে দেখিয়ে এসেছিলাম যে কোষ বিভব ধনাত্মক আসলে কি কি চিন্তা আসবে, সেই চিন্তাগুলোও কিন্তু করে ফেলতে হবে। ঠিক আছে, এতে করে তোমার মানে সৃজনশীলতাটা বাড়বে, এবং তুমি যখন পাত্র নির্বাচনের ম্যাথগুলো করবে সেখানকার কনসেপ্টটাও তোমার ক্লিয়ার থাকবে। তাহলে একটু দেখি আমরা কি কি হয়। কোষ বিভব এখানে পজিটিভ এসেছে, তার মানে হচ্ছে বিক্রিয়াটা এবং কোষটা এখানে সম্ভব এবং স্বতঃস্ফূর্ত। আর এখানে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হবে, অ্যানোডটাকে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামটা এই কোষে ক্ষয়প্রাপ্ত হবে, এবং ক্যাথোড সুরক্ষিত থাকবে, মানে কপার সুরক্ষিত থাকবে। আর কি? আর হচ্ছে অ্যানোডের পাত্রে ক্যাথোডের দ্রবণ রাখা যাবে না, যেহেতু অ্যানোড ক্যাডমিয়াম ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে, এই ক্যাডমিয়ামের পাত্রে আমি কপারের দ্রবণ রাখতে পারবো না, বা যে কোনো দ্রবণই আসলে রাখতে পারবো না। আর কি? যেহেতু ক্যাথোডটা মানে কপারটা সুরক্ষিত থাকছে, তার মানে ক্যাথোডের পাত্রে অর্থাৎ কপারের পাত্রে আমি কি অ্যানোডের দ্রবণ, ক্যাডমিয়ামের দ্রবণ বা যে কোনো দ্রবণ রাখতে পারবো। তো এই ছিল আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স গণনা এবং কোষ বিভব ধনাত্মক বা ঋণাত্মক আসলে, আচ্ছা ঋণাত্মক আসলে কি উল্টো ঘটনাটা হবে, কোষটা উল্টো সংযোগ দেওয়া আছে, তার মানে একটু আগে যা যা বলে এসেছি সেগুলো কি হবে? কেসগুলো উল্টে যাবে। তো এই ছিল আমাদের ইএমএফ গণনা এবং কোষ বিভব ধনাত্মক ঋণাত্মক আসলে কিভাবে কি করব সেটা। এই যে ম্যাথটা করালাম আজকে লাস্টে, সেই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই ম্যাথটাতে একই সাথে তোমাকে 3টা জিনিসই বের করতে দেয়া হচ্ছে। একটা কি? যে কোষটা উপস্থাপন করো, এবং কোষটা উপস্থাপন করার জন্য কোনো বিক্রিয়া দেওয়া ছিল না, বরং ইলেকট্রোড দেওয়া ছিল এবং তাদের বিজারণ বিভব দেওয়া ছিল। আমরা জারণ বিভব বের করে তারপরে কোষ উপস্থাপন করলাম, সেখান থেকে কোষ বিক্রিয়া দেখালাম, এবং তারপরে কোষের প্রমাণ যেই তড়িৎচালক বলটা সেটা নির্ণয় করলাম। ওকে, তো আমাদের এই সংক্রান্ত ম্যাথ দিলে বা কোশ্চেন কখনো বোর্ডে আসলে বা আমাদের পরীক্ষায় আসলে কিন্তু এই 3টা জিনিসই কভার করেই কোশ্চেন হবে। ঠিক আছে, তো তাহলে পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পাত্র নির্বাচন সংক্রান্ত ম্যাথগুলো দেখব, যে কোন পাত্রে কিসের দ্রবণ রাখা যাবে বা যাবে না, কেন যাবে না, এসব নিয়ে আলোচনা করব। আর সময় থাকলে আমরা নার্নস্ট সমীকরণ নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।